হ্যালো এভরিওয়ান, ব্ল্যাঙ্ক পেজ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। তো আজ আমরা ইতিহাস নিয়ে আবার চলে এলাম। ইতিহাসের আজকে আমাদের ক্লাস 3। আগের দুটো ক্লাসে আমরা তিনটে টপিক কমপ্লিট করেছি। হোয়েন, হোয়ার অ্যান্ড হাউ একটা ক্লাসে, দ্য আর্লিয়েস্ট সোসাইটিজ, দ্য ফার্স্ট ফার্মার্স অ্যান্ড হার্ডার্স এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাসে আমরা কমপ্লিট করেছি। 4 আর 5 নম্বর যে দুটো টপিক, এখান থেকে খুব একটা কোশ্চেন আসে না। এটা আমি শেষে একটা মিক্স কোশ্চেন ভিডিও নিয়ে আসবো, সেখানে কিন্তু আমি এগুলো উল্লেখ করে এই কোশ্চেনগুলি করিয়ে দেবো, ঠিক আছে? আজকে আমরা করব নিউ আইডিয়াস, দ্য ফার্স্ট এম্পায়ার, এই দুটো টপিক, ঠিক আছে? 6 আর 7। তো দেরি না করে শুরু করি আমাদের ক্লাস 3, আর এই দুটো হচ্ছে আমাদের আজকের টপিক। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট প্রশস্তিস ইজ অ্যান ইনকারেক্ট স্টেটমেন্ট? প্রশস্তি সম্পর্কে নিচের কোন বক্তব্যটি ভুল? দ্য অ্যাচিভমেন্টস অফ রুলার্স অর কিংস আর ডিসক্রাইবড ইন প্রশস্তিস, প্রশস্তিতে রাজা বা শাসকদের কৃতিত্ব বর্ণনা করা হয়। দে ওয়ার রিটেন বাই স্কলার্স, পোয়েটস, লার্নড পিপল ফর দ্য পারপাস অফ প্রেইজিং দ্য কিংস অ্যান্ড আর্নিং দেয়ার পেট্রোনেজ। রাজাদের প্রশংসা করে তাদের পৃষ্ঠপোষকতা লাভের উদ্দেশ্যে পণ্ডিত, কবি বা বিদ্বান ব্যক্তিরা এগুলি লিখতেন। ইউজুয়ালি দ্য কিংস দেমসেলভস রোট দেম, সাধারণত রাজারা নিজেরাই এগুলি লিখতেন। দে আর ভ্যালুয়েবল সোর্সেস অফ হিস্ট্রি অফ দ্য পিরিয়ড টু হুইচ দে বিলং, যে সময়ের সেই সময়ের ইতিহাস জানার মূল্যবান উৎস হিসেবে এগুলি ব্যবহৃত হয়। তো প্রশস্তি কি? প্রশস্তি হলো রাজা বা শাসকদের প্রশংসা করার জন্য যে শিলালিপি লেখা হতো, সেগুলি হচ্ছে প্রশস্তি। এগুলিতে রাজার বীরত্ব, তারা যদি কোনো যুদ্ধ জয় করে থাকে, তাদের যে কৃতিত্ব, সেইগুলি কিন্তু বর্ণনা করা হতো। প্রশস্তি রাজারা কিন্তু নিজেরা লিখতেন না, এগুলি তার রাজসভার যারা কবি থাকতো, পণ্ডিত থাকতো, যারা বিদ্বান ব্যক্তিরা থাকতো, তারা রাজাদের প্রশংসা করে তাদের, যাতে রাজারা রাজাদের পৃষ্ঠপোষক হতে পারেন, তার জন্য কিন্তু এইগুলি লেখালেখি করতেন। তাই ক্ষেত্রে আমাদের এ, বি আর ডি এগুলি কিন্তু ঠিক, কিন্তু সাধারণত রাজারা নিজেরা এগুলি লিখতেন, এটা কিন্তু ভুল। তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, পিয়েট্রাদুরা ওয়াজ এ, পিয়েট্রাদুরা ছিল মেটালার্জি টেকনোলজি, ধাতুবিদ্যার প্রযুক্তি, স্টাইল অফ ডেকোরেশন অফ বিল্ডিংস, ভবন সাজানোর অলঙ্করণের একটি শৈলী, রুল অফ সাকসেশন, উত্তরাধিকার লাভের নিয়ম, গ্রিক গড, গ্রিক দেবতা। তো পিয়েট্রাদুরা কি? পিয়েট্রাদুরা একটা ইতালীয় শিল্পরীতি, যেখানে সাদা মার্বেলের উপর বিভিন্ন রঙের মূল্যবান পাথর বসিয়ে ফুল, পাতা এইসবের নকশা তৈরি করা হতো। শাহজাহানের আমলে এই শিল্প কিন্তু ব্যাপক ব্যবহার করা হয়। তাজমহলও এগুলি দেখতে পাওয়া যায়। তো এগুলি হচ্ছে ভবন সাজানোর বা অলঙ্করণের শৈলী। বি হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং লিটারেরি হেরিটেজ অফ ইন্ডিয়া মিন্স অ্যাপ্রোচিং অ্যান্ড সিটিং নিয়ার? ভারতের নিচের কোন সাহিত্য ঐতিহ্যের অর্থ কাছে গিয়ে বসা? পুরাণাস পুরাণ, উপনিষদ উপনিষদ, বেদ না আরণ্যক? তো আমরা যদি উপনিষদের শব্দটাকে ভাঙি, তো উপ মানে হচ্ছে কাছে, নি মানে নিচে, আর সদ মানে বসা, মানে গুরুর কাছে বসে জ্ঞান অর্জন করা। উপনিষদে কিন্তু জীবন, মৃত্যু, মোক্ষ এইসব সম্বন্ধে গভীর দর্শন আলোচনা করা হয়েছে। এর আরেক নাম বেদান্ত, এটাও আমরা জানি। তো এই যে কাছে গিয়ে বসা, এটা হচ্ছে আমাদের উপনিষদের অর্থ, ঠিক আছে? পুরাণ কি? পুরাণে দেব-দেবী, রাজা, পৌরাণিক কাহিনী এইসব বর্ণিত হয়েছে। এর অর্থ কিন্তু কাছে গিয়ে বসা নয়। বেদ কি? বেদ হলো প্রাচীনতম ধর্মগ্রন্থ, কিন্তু কাছে বসা কিন্তু অর্থ বোঝায় না। আরণ্যক কি? আরণ্যক মূলত অরণ্যে বসবাসকারী যে ঋষি, তাদের যে ধর্মীয় ও দার্শনিক আলোচনা সেই নিয়ে রচিত গ্রন্থ। তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হু এমাং দ্য ফলোইং ওয়াজ দ্য ফাউন্ডার অফ খালসা? নিচের মধ্যে খালসার প্রতিষ্ঠাতা কে ছিলেন? গুরু তেজ, এটা তেজ হতো, তেজ বাহাদুর, গুরু নানক দেব, গুরু অঙ্গদ দেব, গুরু গোবিন্দ সিং। তাহলে খালসার প্রতিষ্ঠাতা কে? 1699 খ্রিস্টাব্দে বৈশাখী উৎসবের দিন দশম শিখ গুরু যে ছিলেন, যার নাম হচ্ছে গুরু গোবিন্দ সিং, তিনি কিন্তু খালসা প্রতিষ্ঠা করেন, ঠিক আছে? ডি হচ্ছে আমাদের অ্যান্সার। এই খালসার উদ্দেশ্য ছিল ধর্মকে রক্ষা করা, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করা, আর সকল শিখকে সমান মর্যাদা দেওয়া, ঠিক আছে? তো এক্ষেত্রে আমাদের ডি হচ্ছে অ্যান্সার। তেজ বাহাদুর কে ছিলেন? তিনি ছিলেন নবম শিখ গুরু, ঠিক আছে? গুরু নানক দেব, তিনি শিখ ধর্মের প্রতিষ্ঠাতা। গুরু অঙ্গদ দেব, ইনি আহ, খালসা প্রতিষ্ঠা করেননি, ইনি গুরুমুখী লিপির প্রসার ঘটিয়েছিলেন, ঠিক আছে? তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য থ্রি গডস ওয়ার স্পেশালি ইম্পর্টেন্ট ইন দ্য ঋগ্বেদিক পিরিয়ড? ঋগ্বৈদিক যুগে নিচের কোন তিনজন দেবতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিলেন? রুদ্র, বিষ্ণু, ইন্দ্র, অগ্নি, ইন্দ্র ও সোম, ইন্দ্র, বরুণ ও রুদ্র, অগ্নি, ইন্দ্র ও বিষ্ণু। তো ঋগ্বৈদিক যুগে অধিকাংশ স্তোত্র উৎসর্গ করা হয়েছে ইন্দ্র, অগ্নি আর সোমকে, ঠিক আছে? ইন্দ্র ছিলেন বজ্র, বৃষ্টি বা যুদ্ধের দেবতা, অগ্নি ছিলেন যজ্ঞের দেবতা,
আর সোম ছিলেন পবিত্র পানীয় যে তার দেবতা, ঠিক আছে। তো অগ্নি, ইন্দ্র, সোম এটি হচ্ছে আমাদের অ্যান্সার, বি হচ্ছে অ্যান্সার। এটা সহজে মনে রাখতে পারো একটু উল্টোপাল্টা করে দিলে। আই এ এস, ইন্দ্র, অগ্নি, সোম, এই তিনজন ছিলেন ঋগ বৈদিক যুগের গুরুত্বপূর্ণ দেবতা, ঠিক আছে। নেক্সট, সংস্কৃত ইজ কনসিডার্ড টু বি এ পার্ট অফ দ্য ফ্যামিলি অফ ল্যাঙ্গুয়েজেস নোন অ্যাজ। সংস্কৃত ভাষাকে কোন ভাষা পরিবারের অন্তর্ভুক্ত বলে মনে করা হয়? ইন্দো আর্য, ইন্দো গ্রিক, ইন্দো ইউরোপীয়, ইন্দো আরবীয়। এখানে কিন্তু ভাষা পরিবার বলেছে, ঠিক আছে। তো সংস্কৃত পৃথিবীর একটা প্রাচীনতম ভাষাগুলির মধ্যে একটি। এটি কিন্তু ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্ভুক্ত। কেন? কারণ ইন্দো ইউরোপীয় ভাষা বিশ্বের বৃহত্তম ভাষা পরিবারগুলির একটি, ঠিক আছে। এই পরিবার থেকেই কিন্তু পরে ইন্দো আর্য আর ইন্দো ইরানীয় শাখা সৃষ্টি হয়। সংস্কৃত ইন্দো আর্য শাখার ভাষা হলেও যেহেতু এখানে আমাদের ভাষা পরিবার কথা বলা হচ্ছে, সেই জন্য আমরা বৃহত্তর ভাষা পরিবার দিকে নিচ্ছি, সেই ভেবে নিচ্ছি। তো সেই ভেবে যদি আমরা দিই তাহলে ইন্দো ইউরোপীয় হচ্ছে আমাদের অ্যান্সার। স্পেসিফিকভাবে যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে আমাদের ইন্দো আর্য হবে অ্যান্সার, ঠিক আছে। সেটা হচ্ছে ইন্দো ইউরোপেরই একটা শাখা। তো ভাষা পরিবার বলেছে, সেই জন্য আমরা সি নিচ্ছি আমাদের অ্যান্সার, ঠিক আছে। নেক্সট, দ্য বুদ্ধ described the thrust of desires and cravings as। বুদ্ধ বাসনা ও আকাঙ্ক্ষার তীব্র তৃষ্ণাকে কি নামে অভিহিত করেছিলেন? পিপাসা, তৃষ্ণা, তানহা না তীব্র ইচ্ছা? তো বুদ্ধ বলেছেন মানুষের সব দুঃখের মূল কারণ হলো এই যে তৃষ্ণা বা আকাঙ্ক্ষা, ঠিক আছে। তো এই যে তৃষ্ণার তানহা এটা কিন্তু অনেকটা সেম জিনিস। পালি ভাষায় যে তানহা আর সংস্কৃত ভাষায় তৃষ্ণা, এই দুটো মানে কিন্তু প্রায় সেম। তৃষ্ণা বা প্রবল প্রবল যে কামনা, সেটাই হচ্ছে এই দুটোর মানে, ঠিক আছে। তো আমরা যদি সংস্কৃতের দিক থেকে যাই তাহলে তৃষ্ণা হবে আমাদের অ্যান্সার, আর আমরা যদি পালি ভাষার দিক থেকে যাই তাহলে তানহা হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই পালি ভাষাতেই নাই, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং কাল্ট হ্যাজ ডিস্টিংটিভ ট্রাইবাল ইনফ্লুয়েন্স? নিচের কোন উপাসনা পদ্ধতিতে আদিবাসী সংস্কৃতির স্বতন্ত্র প্রভাব দেখা যায়? কাল্ট অফ ভেঙ্কটেশ্বরা, ভেঙ্কটেশ্বর উপাসনা; কাল্ট অফ জগন্নাথ, জগন্নাথ উপাসনা; কাল্ট অফ বিশ্বনাথ, বিশ্বনাথ উপাসনা; কাল্ট অফ অমরনাথ, অমরনাথ উপাসনা। তো জগন্নাথ উপাসনায় আদিবাসী সংস্কৃতির গভীর প্রভাব কিন্তু রয়েছে, ঠিক আছে। উড়িষ্যার যে আদিবাসীদের কাঠের পূজার ঐতিহ্য থেকেই কিন্তু জগন্নাথ উপাসনার বিকাশ ঘটে। তাই আমাদের অ্যান্সার হচ্ছে বি, জগন্নাথ উপাসনা, ঠিক আছে। ভেঙ্কটেশ্বর উপাসনা এটা দক্ষিণ ভারতের যে বৈষ্ণব ধর্ম তাদের সঙ্গে সম্পর্কিত। বিশ্বনাথ উপাসনা এটি শিব উপাসনার অংশ। অমরনাথ উপাসনা এটা কাশ্মীরের যে শিব উপাসনা তার সঙ্গে সম্পর্কিত। তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, দ্য রিভার্স গঙ্গা অ্যান্ড যমুনা আর নেমড ইন দ্য ঋগ্বেদা। ঋগ্বেদে গঙ্গা ও যমুনা নদীর নাম উল্লেখ করা হয়েছে প্রায় 1000 বার, 100 বার, 12 বার, একবার। তো ঋগ্বেদে গঙ্গা ও যমুনার নাম একবার মাত্র উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। কারণ ঋগ বৈদিক যুগে আর্যদের যে প্রধান বসতি ছিল সেটা ছিল উত্তর পশ্চিম ভারতে, ঠিক আছে, সপ্ত সিন্ধু অঞ্চল যেটা বলি। তাই ঋগ্বেদে সিন্ধু নদী ও তার উপনদীর উল্লেখ অনেক বেশি পাওয়া গেছে, গঙ্গার খুব একটা আর যমুনার খুব একটা উল্লেখ পাওয়া যায়নি, শুধুমাত্র একবার পাওয়া গেছে। তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ফিচার্স ইজ কমন টু বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম বোথ? নিচের কোন বৈশিষ্ট্যটি বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম উভয়ের ক্ষেত্রেই সাধারণ? অনলি দোজ হু লেফট দেয়ার হোমস কুড গেইন ট্রু নলেজ। শুধুমাত্র যারা গৃহত্যাগ করতেন তারাই প্রকৃত জ্ঞান লাভ করতে পারতেন। বোথ অফ দিস রিলিজিয়ন্স ওয়ের সাপোর্টেড মেনলি বাই ট্রেডার্স। উভয় ধর্মই প্রধানত বণিকদের সমর্থন লাভ করেছিল। ম্যান হ্যাড টু গিভ আপ এভরিথিং ইনক্লুডিং দেয়ার ক্লোথস টু গেইন স্যালভেশন। মুক্তি লাভের জন্য মানুষকে সবকিছু এমনকি পোশাকও ত্যাগ করতে হতো। দ্য কনস্ট্যান্ট ক্রেভিং ফর মোর কুড বি রিমুভড বাই ফলোয়িং মোডারেট পাথ। মধ্যম পথ অনুসরণ করলে অতিরিক্ত লোভ ও আকাঙ্ক্ষা দূর করা যায়। তো আমরা যদি বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম উভয়ের ক্ষেত্রে সাধারণ কি, উভয় কিন্তু বণিক সম্প্রদায়ের কাছ থেকে ব্যাপক সমর্থন পেয়েছিলেন, ঠিক আছে। কারণ উভয় ধর্মেই কিন্তু যজ্ঞ, পশু বলি আর যে ব্রাহ্মণ্য যে আচার সেগুলি কিন্তু খুব একটা সমর্থন করতো না, তাই না? তো বণিকরা কিন্তু দূর দূরান্তে ভ্রমণ করতেন আর বৌদ্ধ বিহার ও জৈন মঠে আশ্রয় ও নিরাপত্তা পেতেন। তো সবচেয়ে বেশি কিন্তু এই যে আমাদের আহ, আহ, বণিকদের সমর্থন এটা কিন্তু লাভ করেছিলেন, ঠিক আছে। শুধুমাত্র যারা গৃহত্যাগ করতেন তারাই প্রকৃত জ্ঞান লাভ করতেন, এটা কিন্তু ভুল।
গৃহস্থ ধর্ম, যারা গৃহস্থ মানুষ ছিলেন তারাও কিন্তু ধর্ম পালন করতে পারতেন, শুধু সন্ন্যাসীরাই অনুসারী ছিলেন না। তাই আমাদের বি তো অ্যান্সার, এ হচ্ছে না, সি হচ্ছে। সিতে কি বলেছে? মুক্তির লাভের জন্য মানুষকে সবকিছু এমনকি পোশাকও ত্যাগ করতে হতো। এটি সব জৈন বা বৌদ্ধের ক্ষেত্রে সত্য নয়, বিশেষ করে বৌদ্ধ ধর্মে তো এমন কোনো বাধ্যবাধকতা ছিলই না। মধ্যম পথ, শুধুমাত্র বৌদ্ধ ধর্মের শিক্ষা এটি, ঠিক আছে? জৈন ধর্মে কঠোর তপস্যার উপর বেশি জোর দেওয়া হয়েছে, তাই এক্ষেত্রে এটাও আমাদের হচ্ছে না, তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং এরিয়াস ওয়াজ নোন অ্যাজ মগধ ইন দ্য এনসিয়েন্ট পিরিয়ড? প্রাচীন যুগে নিচের কোন অঞ্চলটি মগধ নামে পরিচিত ছিল? গঙ্গা নদীর দক্ষিণে, গঙ্গা ও যমুনার মধ্যবর্তী অঞ্চল, গঙ্গা নদীর উত্তরে, যমুনা ও চম্বল নদীর মধ্যবর্তী অঞ্চল। তো মগধ ছিল প্রাচীন ভারতের একটা শক্তিশালী মহাজনপদ, ঠিক আছে? বর্তমান যে দক্ষিণ বিহার অঞ্চলে এটা অবস্থান ছিল। মগধের উত্তরে ছিল গঙ্গা নদী, তাই বলা হয় মগধ গঙ্গা নদীর দক্ষিণে অবস্থিত ছিল। তো এই জন্য আমাদের অ্যান্সার হচ্ছে গঙ্গা নদীর দক্ষিণে, এ হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? মগধের যে রাজধানী সেগুলি ছিল রাজগৃহ, পরে সেই রাজধানী স্থানান্তরিত হয়ে পাটলিপুত্রে চলে যায়, যেটা এখন বর্তমানে পাটনা নামে আমরা জানি, ঠিক আছে? তো গঙ্গা ও যমুনার মধ্যবর্তী অঞ্চল, এটা মূলত দোয়াব অঞ্চল, মগধ নয়। গঙ্গা নদীর উত্তরে, মগধ উত্তরে নয় দক্ষিণে ছিল। যমুনা ও চম্বল নদীর মধ্যবর্তী অঞ্চল, এটি মধ্য ভারতের অঞ্চল, মগধ নয়, তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ভারত ওয়াজ এ গ্রুপ অফ পিপল মেনশনড ইন দ্য ঋগ্বেদা দে লিভড ইন। ভরত ছিল ঋগ্বেদে উল্লিখিত একটি জনগোষ্ঠী, তারা কোথায় বাস করতেন? দক্ষিণ ভারতে, উত্তর ভারতে, পশ্চিম ভারতে, উত্তর পশ্চিম ভারতে। তো ঋগ্বেদে ভরত, পুরু, যদু ইত্যাদি বহু ট্রাইবের কথা কিন্তু উল্লেখ আছে, ঠিক আছে? তো আর্যদের ঋগ্বৈদিক যুগে প্রধান বসতি ছিল উত্তর পশ্চিম ভারত, বিশেষ করে যে সপ্ত সিন্ধু অঞ্চল সেখানে। তাই ভরত জনগোষ্ঠীও এই অঞ্চলে বসবাস করত, ঠিক আছে? তাই আমাদের অ্যান্সার হচ্ছে ডি, উত্তর পশ্চিম ভারত। এদের নাম অনুযায়ী পরবর্তীতে অনেকে মনে করেন যে ভারত নামটি আমাদের এসছে দেশের, ঠিক আছে? নেক্সট, ঋগ্বেদা ওয়াজ অরিজিনালি কম্পোজড ইন। ঋগ্বেদে মূলত কোন ভাষায় রচিত হয়েছিল? ঋগ্বেদ মূলত প্রাকৃত ভাষা, সংস্কৃত ভাষা, ব্রাহ্মী লিপি, সৌরসেনী ভাষা। তো ঋগ্বেদ হলো ভারতের প্রাচীনতম গ্রন্থ, এটা যে সংস্কৃত ভাষা সেটাতে রচিত হয়েছিল। তো ঋগ্বেদে 10টি মণ্ডল আছে, 1028টি সূক্ত আছে, 10,000-এরও বেশি মন্ত্র রয়েছে, ঠিক আছে? বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, এনসিয়েন্ট রক পেন্টিংস হ্যাভ বিন ফাউন্ড ইন। প্রাচীন শিলাচিত্র কোথায় পাওয়া গেছে? কর্ণাটক ও তামিলনাড়ু, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ। তো ভারতের যে পুরনো যুগের শিলাচিত্র প্রধানত মধ্যপ্রদেশে আর উত্তরপ্রদেশে পাওয়া গেছে। আর সবচেয়ে বিখ্যাত স্থান হলো ভীমবেটকা, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত, ঠিক আছে? এখানে আহ, আহ, মানে মানুষ, পশু, তাদের শিকার করা, তারপর নাচ করা ইত্যাদির ছবি পাওয়া গেছে। তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ। নেক্সট, পুরু, যদু ও ভরত আর মেনশনড ইন দ্য ভেদাস অ্যাজ। বেদে পুরু, যদু ও ভরত কাদের হিসেবে উল্লেখিত আছে? জনস, জন, উপগোষ্ঠী বা গোষ্ঠী, রাষ্ট্রস, রাজান্যাস, রাজন্য, ক্ষত্রিয় শ্রেণী, দস্যুস, দস্যু বা শত্রু জনগোষ্ঠী। তো ঋগ্বেদে পুরু, যদু, ভরত, ঠিক আছে, এগুলি কিন্তু জনগোষ্ঠী বা উপজাতির হিসেবে উল্লেখ আছে, ঠিক আছে? তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, সাফি অ্যান্ড হানাফি আর। সফি এবং হানাফি কি? ইসলামিক আর্কিটেকচার স্টাইল, ইসলামিক স্থাপত্যের শৈলী, প্লেসেস ইন সৌদি আরবিয়া, সৌদি আরবের স্থান, ইসলামিক স্কুলস অফ ল, ইসলামী আইন শাস্ত্রের মতবাদ, টু ইসলামিক রুলার্স, দুইজন ইসলামী শাসক। তো এই যে আমাদের সাফি অ্যান্ড হানাফি, এগুলি কি ছিল? সাফি ও হানাফি হলো যে ইসলামী জুরিসপ্রুডেন্স যেটাকে বলি, সেটার গুরুত্বপূর্ণ স্কুল অফ ল, ঠিক আছে? তো এই যে হানাফি, এটি কিন্তু প্রতিষ্ঠা করেন আবু হানিফা বলে একজন। আর সাফি যেটা, সেটা কিন্তু প্রতিষ্ঠা করেন আস সাফি বলে একজন, ইমাম আস সাফি। তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে সি, ইসলামী আইনশাস্ত্রের মতবাদ, ঠিক আছে? নেক্সট, মেনি অফ চাণক্যাস আইডিয়াস ওয়ার রিটেন ইন এ বুক কল্ড দ্য। চাণক্যের বহু চিন্তাধারা কোন গ্রন্থে লিপিবদ্ধ হয়েছে? অর্থশাস্ত্র, অথর্ববেদ, যজুর্বেদ, ধর্মশাস্ত্র। চাণক্য, তো চাণক্য ছিলেন মৌর্য সম্রাট, যে চন্দ্রগুপ্ত মৌর্য ছিল তার প্রধান উপদেষ্টা। তিনি তার যে বিখ্যাত গ্রন্থটি, তার নাম হচ্ছে অর্থশাস্ত্র। এখানে কিন্তু তিনি রাষ্ট্রনীতি, প্রশাসন, কর ব্যবস্থা, মানে ওই চন্দ্রগুপ্ত মৌর্যের সময় যা যা হতো সবকিছু নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছেন। এ হচ্ছে আমাদের অ্যান্সার।
অথর্ববেদ কি? এটা যে আমাদের 4টি বেদ আছে তার মধ্যে একটি। যজুর্বেদ কি? এটাও আমাদের 4টি বেদের একটি। এখানে ধর্মীয় যজ্ঞ সম্পর্কিত কথা বলা আছে। ধর্মশাস্ত্র কি? ধর্মীয় ও সামাজিক বিধি নিয়ে রচিত, এটা হচ্ছে ধর্মশাস্ত্র। এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, around 2000 years ago Varanasi was a famous craft center where শ্রেণীস were। প্রায় 2000 বছর আগে বারাণসী একটি বিখ্যাত কারুশিল্প কেন্দ্র ছিল যেখানে শ্রেণী বলতে বোঝাতো coins that have designs punched onto the metal, ধাতুর উপর ছাপ দেওয়া নকশাযুক্ত মুদ্রা। বুদ্ধিস্ট monasteries, বৌদ্ধ বিহার। অ্যাসোসিয়েশনস অফ ক্রাফটসপার্সনস অ্যান্ড মার্চেন্টস, কারিগর ও ব্যবসায়ীদের সংগঠন। আয়রন প্লাউশেয়ার্স ইউজড ফর এগ্রিকালচারাল প্রোডাকশন, কৃষিকাজে ব্যবহৃত লোহার লাঙ্গলের ফলা। তো শ্রেণী বলতে কি বোঝাতো? প্রাচীন ভারতে একই পেশার কারিগর ও ব্যবসায়ীরা নিজেদের স্বার্থ রক্ষার জন্য শ্রেণী নামে সংগঠন গড়ে তুলত। ঠিক আছে, এই সংগঠনগুলোতে তারা যা উৎপাদন করতো সেটার মান কেমন হবে সেটা নিয়ন্ত্রণ করতো, ব্যবসার নিয়ম নির্ধারণ করতো। ঠিক আছে, বর্তমানে যেমন ব্যবসায়ী সমিতি হয় সেই রকমই ছিল শ্রেণী। তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার, কারিগর ও ব্যবসায়ীদের সংগঠন। ঠিক আছে, নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়াজ ইন্ট্রোডিউসড উইথ দ্য কামিং অফ ব্রিটিশ আর্ট ইন ইন্ডিয়া ডিউরিং দ্য কলোনিয়াল পিরিয়ড। উপনিবেশিক যুগে ভারতে ব্রিটিশ শিল্পকলার আগমনের সঙ্গে নিচের কোনটি প্রবর্তিত হয়েছিল? মিনিয়েচার্স, ক্ষুদ্রচিত্র, মিউরাল আর্ট, দেয়াল চিত্র, ওয়েল পেন্টিং, তৈলচিত্র, পার্সপেক্টিভ বা দূরত্ব ভিত্তিক অঙ্কন পদ্ধতি। তো ভারতে ব্রিটিশদের আগমনের পর ইউরোপীয় যে শিল্পকলার বিভিন্ন বৈশিষ্ট্য সেগুলি কিন্তু জনপ্রিয় হয়। এর মধ্যে যে তৈলচিত্র ছিল, ওয়েল পেন্টিং, এটা কিন্তু বিশেষভাবে কি বলে জনপ্রিয় হয়। ঠিক আছে, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। মিনিয়েচার এটা ব্রিটিশদের আগের আগের থেকেই মুঘল যুগে কিন্তু প্রচলিত ছিল। আর এই যে আমাদের মুরাল শিল্প, এটা প্রাচীন ভারতেই যে অজন্তা গুহাচিত্রে সেখানেই দেখতে পাওয়া যায়। পার্সপেক্টিভ, এটা ইউরোপীয় শিল্পের বৈশিষ্ট্য বলতে পারি, কিন্তু এনসিআরটি অনুযায়ী আমরা ওয়েল পেন্টিংকেই ধরছি, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্ক্রিপ্টস ওয়ার মোস্ট অফ দ্য আসোকান ইনস্ক্রিপশনস রিটেন। অশোকের অধিকাংশ শিলালিপি নিচের কোন লিপিতে লেখা হয়েছে? ব্রাহ্মী লিপি, তামিল লিপি, অলচিকি লিপি, দেবনাগরী লিপি। তো সম্রাট অশোক তার ধর্ম প্রচারের জন্য ভারত জুড়ে বহু শিলালিপি খোদাই করিয়েছিলেন। এগুলির অধিকাংশই কিন্তু ব্রাহ্মী লিপিতে লেখা হয়েছিল। ঠিক আছে, তবে কিছু কিছু তিনি খরষ্টি লিপিতেও লিখেছিলেন। তো এক্ষেত্রে আমাদের বেস্ট অ্যান্সার হচ্ছে এ, ব্রাহ্মী লিপি। ঠিক আছে, নেক্সট, বিনয় পিটক ইজ এ বুক রিলেটেড টু। বিনয় পিটক কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত একটি গ্রন্থ? প্রিচিংস অফ মহাবীরা, মহাবীরের উপদেশ, থটস অফ জররাষ্ট্র, জরথুস্ট্রের চিন্তাধারা, রুলস অফ দ্য বুদ্ধিস্ট সংঘ, বৌদ্ধ সংঘের নিয়মাবলী, সংস্কৃত গ্রামার, সংস্কৃত ব্যাকরণ। তো বিনয় পিটক কি? আমাদের যে ত্রিপিটক আছে তার মধ্যে একটি পিটক হচ্ছে বিনয় পিটক। তো এটা হচ্ছে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থগুলির একটি। মানে 3টি ভাগে ভাগ করা হয় ত্রিপিটককে, তার একটি। বিনয় পিটকে কি করা হয়? বৌদ্ধ সংঘের যে নিয়ম কানুন সেগুলি নিয়ে আলোচনা করা আছে। সূত্র পিটকে বুদ্ধের যে উপদেশ ও ধর্মদেশনা সেগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। আর অভিধর্ম পিটকে কি আছে? বৌদ্ধ দর্শন আর তত্ত্ব। তো এখানে বিনয় পিটকে আমাদের কি বৌদ্ধ সংঘের যে নিয়মাবলী সেটি কিন্তু আমাদের আলোচনা করা হয়েছে, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, দ্য আর্লিয়েস্ট viharas for both Jains and Buddhist monks were made of। জৈন ও বৌদ্ধ সন্ন্যাসীদের প্রাচীনতম বিহারগুলি মূলত কি দিয়ে নির্মিত ছিল? ব্রিক, ইট, সয়েল, মাটি, স্টোন, পাথর, উড, কাঠ। তো প্রথম দিকে জৈন ও বৌদ্ধ সন্ন্যাসীরা কিন্তু কাঠ, বাঁশ এইসব দিয়ে কিন্তু বিহার নির্মাণ করতেন, কারণ এগুলো খুব তাড়াতাড়ি তৈরি করা যেত আর খরচ খুব একটা হতো না। কিন্তু পরবর্তীতে যখন রাজাদের যারা রাজারা ছিল বৌদ্ধ ধর্ম গ্রহণ করলো তাদের পৃষ্ঠপোষকতায় কিন্তু পাথরের গুহা ও ইটের গুহা কিন্তু নির্মিত হতে শুরু হয়। ঠিক আছে, মূলত কি দিয়ে তাহলে হতো? প্রথম প্রথম কিন্তু কাঠ দিয়ে, তাই বেশিরভাগ কিন্তু কাঠ দিয়ে হতো। ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং stupas is marked as the place where the Buddha preached his first message। নিচের কোন স্তূপটি সেই স্থান হিসেবে পরিচিত যেখানে বুদ্ধ প্রথম ধর্ম নির্দেশনা দিয়েছিলেন? সারনাথ, বোধগয়া, সাঁচি, থোতলাকোন্ডা। তো বুদ্ধ কিন্তু বোধ গোয়া সেখানে বোধিলাভের পর প্রথম ধর্ম তার নির্দেশনা দেন। ঠিক আছে, তো বোধগয়ায় তিনি বোধিলাভ করেন, তারপর সারনাথে গিয়ে তিনি ধর্ম নির্দেশনা দেন। এই ঘটনাকে কিন্তু ধর্মচক্র প্রবর্তন বলা হয়। ঠিক আছে, আর এক্ষেত্রে তাই আমাদের অ্যান্সার হচ্ছে এ, সারনাথ। বোধগয়ায় কি হয়? এখানে তিনি বোধিলাভ করেছিলেন। সাঁচিতে কি হয়? এটি একটা স্তূপের জন্য বিখ্যাত। থোতলাকোন্ডা এটা একটা বৌদ্ধ কেন্দ্র। ঠিক আছে, তাই এই হচ্ছে অ্যান্সার। নেক্সট,
The Rampurwa Bull, a polished stone sculpture now placed in Rashtrapati Bhavan, was built during the reign of which one of the following? বর্তমানে রাষ্ট্রপতি ভবনে সংরক্ষিত পালিশ করা পাথরের রামপুরভা ষাঁড় ভাস্কর্যটি নিচের কোন শাসকের আমলে নির্মিত হয়েছিল? মৌর্য, পাণ্ড্য, চোল না কুষাণ? তো রামপুরভা ষাঁড় এটা হলো সম্রাট অশোকের স্তম্ভের শীর্ষভাগ, ঠিক আছে? এটা পালিশ করা যে বেলে পাথর তা দিয়ে তৈরি, ঠিক আছে? তো বর্তমানে এটি রাষ্ট্রপতি ভবনে সংরক্ষিত আছে, তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার, মৌর্য। পাণ্ড্যরা দক্ষিণ ভারতের রাজবংশ ছিল। চোলরা মৌর্য যুগের অনেক পরে এসেছিল। কুষাণরা এটা বিভিন্ন মানে আলাদা রাজবংশ আমরা বলতে পারি, ঠিক আছে? এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, কনসিডার দ্য ফলোইং থ্রি স্টেটমেন্টস অন দ্য ঋগ্বেদা অ্যান্ড চুজ দ্য কারেক্ট অ্যান্সার। ঋগ্বেদ সম্পর্কে নিচে তিনটি বক্তব্য বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করুন। ইট ওয়াজ রিটেন 3500 ইয়ার্স আগো, এটি প্রায় 3500 বছর আগে রচিত হয়েছিল। ইট ওয়াজ কম্পোজড ইন প্রাকৃত, এটি প্রাকৃত ভাষায় রচিত হয়েছিল। ইট হ্যাজ মোর দ্যান 1000 হাইমস, এতে 1000-এরও বেশি স্তোত্র রয়েছে। তো আমরা যদি দেখি এ, ইট ওয়াজ রিটেন 3500 বছর আগে, তো এটা কিন্তু এনসিআরটিতে বলা হয়েছে প্রায় 3500 বছর আগে কিন্তু রচনা শুরু হয়েছিল, ঠিক আছে? তবে এটি দীর্ঘ সময় ধরে সংকলিত হয়েছে, ঠিক আছে? তাই পরীক্ষায় কিন্তু অনেক সময় এটাকে ভুল ধরা হয়, ঠিক আছে? তো এটাকে এখন দেখি, তারপর বলছে এটি প্রাকৃত ভাষায় রচিত হয়েছিল। প্রাকৃত ভাষায় কিন্তু রচিত হয়নি, সংস্কৃত ভাষায় রচিত হয়েছিল, ঠিক আছে? আর এতে 1000-এরও বেশি স্তোত্র আছে, এটা তো ঠিক, 1028টা স্তোত্র আছে। তো আমরা যদি বি কে ভুল ধরি, বি ইজ ফলস, কোথাও আছে কি? বি ইজ ফলস, নাই, নেই কোথাও। এ ইজ ফলস শুধু বলছে, এও কিন্তু ভুল, আর বি তো একদমই ভুল। তাহলে আমাদের সি ইজ ট্রু, এ বি ফলস, এটি সবচেয়ে বেস্ট যাচ্ছে, এ হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? অনেক জায়গায় 3500 বছর আগে রচিত হয়েছে এটাকে ঠিক ধরে নেয়, আবার অনেক জায়গায় ভুল ধরে নেয়, ঠিক আছে? তো অপশন অনুযায়ী কিন্তু যাবে। আর সি তো ঠিক একদম, আর বি একদম ভুল। নেক্সট, বিনয় পিটক ইজ এ বুক দ্যাট রেকর্ডস। বিনয় পিটক এমন একটি গ্রন্থ যেখানে লিপিবদ্ধ হয়েছে কি? বৌদ্ধ সংঘের নিয়মাবলী, জৈন ধর্মের উপদেশ, বৈদিক আচার অনুষ্ঠান, শিক্ষকদের মধ্যে কথোপকথন। তো একটু আগে আমরা আলোচনা করলাম যে তিনটা পিটক আছে, তার মধ্যে বিনয় পিটক একটা রয়েছে। এখানে কিন্তু যে বৌদ্ধ যারা ভিক্ষু বা ভিক্ষুণী তাদের কিন্তু জীবনযাপন, তাদের আচরণবিধি এইসব নিয়ে কিন্তু লেখা আছে, ঠিক আছে? তাই এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে বৌদ্ধ সংঘের নিয়মাবলী, এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, the verses and ideas of which of the following personalities have been preserved in পঞ্চবাণী and বিজক? পঞ্চবাণী এবং বিজক এ নিচের কোন ব্যক্তিত্বের বাণী ও ভাবধারা সংরক্ষিত হয়েছে? রবিদাস, মীরাবাই, কবির, গুরু নানক। তো কবির ছিলেন মধ্যযুগের একজন অন্যতম ভক্তি সাধক, ঠিক আছে? সমাজ সংস্কারকও বলতে পারি। তিনি কিন্তু জাতিভেদ, ধর্মীয় যে কুসংস্কার, এগুলির বিরোধিতা করেছিলেন। তার বাণী কিন্তু বিজক নামের গ্রন্থে সংকলিত করা আছে। আর এছাড়া যে পঞ্চবাণী গ্রন্থেও কিন্তু কবিরের বাণী স্থান পেয়েছে। তাই বিজক আর পঞ্চবাণী হচ্ছে কবিরের ব্যক্তিত্বের বাণী ও ভাবধারা সংরক্ষিত আছে, ঠিক আছে? তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ঋগ্বেদা ওয়াজ অরিজিনালি কম্পোজড ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ল্যাঙ্গুয়েজেস? ঋগ্বেদ মূলত নিচের কোন ভাষায় রচিত হয়েছিল? পালি ভাষা, সংস্কৃত ভাষা, প্রাকৃত ভাষা, ব্রাহ্মী ভাষা। তো একটু আগে আমরা পড়লাম যে ঋগ্বেদ ভারতের যে প্রাচীনতম ধর্মগ্রন্থ, এটি কিন্তু সংস্কৃত ভাষায় রচিত হয়েছিল, যেখানে 1028টি আমাদের মন্ত্র আছে, ঠিক আছে? তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, দ্য ফার্স্ট রুলার অফ মগধ মহাজনপদ ইন দ্য 6th century BC ওয়াজ। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মগধ মহাজনপদের প্রথম শাসক কে ছিলেন? প্রসেনজিৎ, বিম্বিসার, অজাতশত্রু, মহাবীর। তো বিম্বিসার কিন্তু যে হর্ষঙ্ক বা হরিয়াঙ্কা যে বংশ, তার কিন্তু শাসক ছিলেন, এবং মগধের প্রথম শক্তিশালী রাজা হিসেবে তিনি কিন্তু উঠে এসেছিলেন। তার শাসনের সময় কিন্তু মগধের শক্তি অনেক গুণ বেড়ে যায়, ঠিক আছে? তো আহ, তার পুত্র হচ্ছে অজাতশত্রু, যিনি পরে মগধকে আরো শক্তিশালী করেন, ঠিক আছে? তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে বিম্বিসার, বি হচ্ছে আমাদের অ্যান্সার। প্রথমে বিম্বিসার আসে, তারপর অজাতশত্রু আসে, তারপর উদয়ন যে আসে সে আসে, তারপর কিন্তু চলতে থাকে। প্রসেনজিৎ কে ছিলেন? তিনি কিন্তু কোশল রাজ্যের শাসক ছিলেন। অজাতশত্রু তো বিম্বিসারের ছেলে ছিলেন। আর মহাবীর, ইনি তো জৈন ধর্মের যে 24তম তীর্থঙ্কর, সে। তাই ডি তো হচ্ছেই না, তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এমাং দ্য থ্রি জুয়েলস অফ বুদ্ধিজম? নিচের কোনটি বৌদ্ধ ধর্মের ত্রিরত্নের অন্তর্ভুক্ত নয়? ধম্ম, অহিংসা, সংঘ, বুদ্ধ। তো বৌদ্ধ ধর্মের
তিন রত্ন বা ত্রিরত্ন আছে, যেটা হলো বুদ্ধ, ধম্ম, সংঘ। বুদ্ধ মানে যিনি জ্ঞান লাভ করেছেন, ধম্ম মানে বুদ্ধের শিক্ষা, সংঘ মানে হচ্ছে বৌদ্ধ ভিক্ষুদের সংঘ। ঠিক আছে, বিডিএস এইভাবে আমরা মনে রাখতে পারি, বিডিএস, বি মানে বুদ্ধ, ডি মানে ধম্ম, এস মানে সংঘ। তো এই ক্ষেত্রে অহিংসা বলে কিছু কিন্তু নাই, তাই ডি, বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অর্গানাইজেশনস বিলিভস ইন দ্য টিচিংস অফ দ্য উপনিষদস? নিচের কোন সংগঠনটি উপনিষদের শিক্ষায় বিশ্বাস করেন? রামকৃষ্ণ মিশন, সত্যশোধক সমাজ, সেবা সমাজ, ব্রাহ্ম সমাজ। তো ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। এই সংগঠন উপনিষদের যে একেশ্বরবাদ এর আদর্শে কিন্তু বিশ্বাস করত। ঠিক আছে, তাই আমাদের অ্যান্সার হচ্ছে ব্রাহ্ম সমাজ, ডি হচ্ছে আমাদের অ্যান্সার। রামকৃষ্ণ মিশন, এটা স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেন। এটা কিন্তু শুধু উপনিষদের উপর ভিত্তি করে গঠিত নয়। সত্যশোধক জ্যোতিরাও ফুলে প্রতিষ্ঠা করেন। উদ্দেশ্য ছিল এর জাতিভেদ প্রথা দূর করা। সেবা সমাজ, এটা কিন্তু উপনিষদ ভিত্তিক ধর্মীয় সংগঠন নয়, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, কনসিডার দ্য স্টেটমেন্টস এ অ্যান্ড বি অ্যাবাউট মহায়ানা বুদ্ধিজম অ্যান্ড চুজ দ্য কারেক্ট অ্যান্সার। মহাযান বৌদ্ধ ধর্ম সম্পর্কে নিচের এ ও বি বক্তব্য দুটি বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করুন। In this form of Buddhism, Buddha's presence in sculptures was shown using certain signs. এই ধারার বৌদ্ধ ধর্মে ভাস্কর্যে বুদ্ধের উপস্থিতি নির্দিষ্ট কিছু প্রতীকের মাধ্যমে প্রকাশ করা হতো। The belief in বোধিসত্ত্ব emerged with the coming of Mahayana Buddhism. মহাযান বৌদ্ধ ধর্মের আবির্ভাবের সঙ্গে বোধিসত্ত্বে বিশ্বাসের প্রচলন হয়। তো দুটো আমরা যদি পড়ি, তো মহাযান বৌদ্ধ ধর্মে বুদ্ধের মূর্তি নির্মাণ শুরু হয়। তার আগে হিনযান যারা ছিল তারা কিন্তু বুদ্ধকে খালি সিংহাসন, পদচিহ্ন ইত্যাদি প্রতীকের মাধ্যমে দেখানো হতো। ঠিক আছে, আর বোধিসত্ত্বে বিশ্বাস মহাযান বৌদ্ধ ধর্মের অন্যতম প্রধান বৈশিষ্ট্য, তাই এ কিন্তু আমাদের ভুল আর বি হচ্ছে আমাদের ঠিক। তাহলে এ ইজ ফলস, বি ইজ ট্রু, এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, আন্ডার দ্য মহায়ানা বুদ্ধিজম, মহাযান বৌদ্ধ ধর্মে Buddha's presence was shown in sculptures by using certain signs. ভাস্কর্যে বুদ্ধের উপস্থিতি নির্দিষ্ট কিছু প্রতীকের মাধ্যমে প্রকাশ করা হতো। Statues of Buddha were made. বুদ্ধের মূর্তি নির্মাণ করা হতো। Bodhisattvas were not accepted as they were yet to attain enlightenment. বোধিসত্ত্বদের গ্রহণ করা হতো না কারণ তারা তখনও বোধিলাভ করেননি। মথুরা অ্যান্ড টাক্সিলা declined as centers of sculpture. মথুরা ও তক্ষশিলা ভাস্কর্য কেন্দ্র হিসেবে গুরুত্ব হারায়। তো এখানে যেটা বলেছে মহাযান বৌদ্ধ ধর্ম, মহাযান বৌদ্ধ ধর্মের আবির্ভাবের পরে প্রথমবার বুদ্ধের মানব আকৃতির একটা মূর্তি নির্মাণ শুরু হয়। ঠিক আছে, এর আগে যখন হিনযান বুদ্ধ ছিল তখন কিন্তু প্রতীক দ্বারাই বোঝানো হতো। মহাযানের আরেকটা বৈশিষ্ট্য হলো বোধিসত্ত্বদের পূজা, এটা হচ্ছে তাদের বৈশিষ্ট্য। তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার, বুদ্ধের মূর্তি নির্মাণ করা হতো মহাযান বৌদ্ধ ধর্মে। ঠিক আছে, বি হচ্ছে অ্যান্সার। নেক্সট, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইন অ্যাসেন্ডিং অর্ডার স্টার্টিং ফ্রম দ্য আর্লিয়েস্ট পিরিয়ড। প্রাচীনতম সময় থেকে শুরু করে নিচের ঘটনাগুলি ক্রমানুসারে সাজাও। বিগিনিং অফ দ্য কম্পোজিশন অফ বেদাস, বেদ রচনার সূচনা। বিগিনিং অফ দ্য বিল্ডিং অফ মেগালিথস, মেগালিথ নির্মাণের সূচনা। সেটেলমেন্টস অফ ফার্মার্স অ্যাট ইনামগাঁও, ইনামগাঁওয়ে কৃষকদের বসতি স্থাপন। চারকা বা চরক। তাহলে প্রথমে কি হয়েছিল? প্রথমে কিন্তু বেদ রচনা শুরু হয় প্রায় 1500 খ্রিস্টপূর্বাব্দে, তাই এ হচ্ছে আমাদের প্রথমে। ঠিক আছে, তারপর আসছে আমাদের মেগালিথ নির্মাণ, যেটা কিন্তু হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু হয়, তাই তারপর আসছে আমাদের বি। এটা ক্রমটা ঠিকই আছে মনে হচ্ছে। ইনামগাঁয়ে কৃষকদের বসতি স্থাপন, এটা পরবর্তী পর্যায়ে বিকশিত হয়। আর চরক ইনি কুষাণ যুগের সঙ্গে সম্পর্কিত, তাই এ বি সি ডি এটা কিন্তু ঠিকই আছে, তাই সঠিক উত্তর হচ্ছে আমাদের সি। নেক্সট, উপনিষদ হলো কনভারসেশন বিটুইন টিচার্স অ্যান্ড স্টুডেন্টস, শিক্ষক ও ছাত্রের মধ্যে কথোপকথন। প্রেজেন্টেড থ্রু সিম্পল ডায়ালগস, সহজ সংলাপের মাধ্যমে উপস্থাপিত। আইডিয়াস দ্যাট ডিসক্রাইব অ্যাবাউট ইন্ডিভিজুয়াল সোল অ্যান্ড ইউনিভার্সাল সোল, ব্যক্তিগত আত্মা ও পরমাত্মা সম্পর্কে ধারণা বর্ণনা করে। তো এগুলির মধ্যে কোনগুলি ঠিক? তো উপনিষদ বৈদিক সাহিত্যের একদম শেষের অংশ। এর বৈশিষ্ট্য হলো শিক্ষক ও ছাত্রের প্রশ্নোত্তরের মাধ্যমে জ্ঞান প্রদান করা হবে, সহজ সংলাপের আকারে রচনা করা হবে, আর আত্মা পরমাত্মা, যেটা আত্মা পরমাত্মা সেই সম্পর্কে কিন্তু ব্যাখ্যা দেওয়া হবে। তাই এ বি সি তিনটেই কিন্তু ঠিক, তাই আমাদের অ্যান্সার হচ্ছে ডি। নেক্সট, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইন ডিসেন্ডিং অর্ডার স্টার্টিং ফ্রম দ্য রিসেন্ট পিরিয়ড। সাম্প্রতিক সময় থেকে শুরু করে নিচের ঘটনাগুলি অবরোহ ক্রমে সাজাও। কম্পোজিং অফ ঋগ্বেদ রচনা। এমার্জেন্স অফ বর্ণ সিস্টেম, বর্ণ ব্যবস্থার উদ্ভব। রাইজ অফ মৌর্যান এম্পায়ার, মৌর্য সাম্রাজ্যের
উত্থান, এমার্জেন্স অফ বুদ্ধিজম, বৌদ্ধ ধর্মের আবির্ভাব। তো অবরোহে সাজাতে বলেছে। অবরোহে যদি সাজাই তাহলে আমাদের যেটা ঋগ্বেদ রচনা সেটা কিন্তু হয়েছিল 1500 থেকে 1200, সবচেয়ে প্রাচীন এটাকে আমরা বলতে পারি। তাই আহ, তারপর আসছে আমাদের বর্ণ ব্যবস্থার উদ্ভব, এটা কিন্তু ঋগ্বৈদিক যুগের একদম শেষ ভাগ, আর উত্তর বৈদিক যুগে ভালোভাবে হয়। মৌর্য সাম্রাজ্যের উত্থান এটা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে হয়, আর বৌদ্ধ ধর্মের আবির্ভাব এটা হয় খ্রিস্টপূর্ব 322 খ্রিস্টাব্দে। তাই আমাদের ক্রম হবে এরকম যে প্রথমে আমাদের সি, তারপর হচ্ছে আমাদের ডি, তারপর হচ্ছে আমাদের বি, তারপর হচ্ছে আমাদের এ। ঠিক আছে, সি ডি বি এ, সি ডি বি এ, ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, কনসিডার স্টেটমেন্টস এ, বি অ্যান্ড সি অন কিং অশোকা অ্যান্ড চুজ দ্য কারেক্ট অ্যান্সার। সম্রাট অশোক সম্পর্কে নিচের এ, বি, সি বক্তব্যগুলি বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করুন। অশোকা ওয়াজ দ্য মোস্ট ফেমাস রুলার অফ মগধ। অশোক ছিলেন মগধের সর্বাধিক বিখ্যাত শাসক। অশোকাস ইনস্ক্রিপশনস ওয়ার ইন পালি অ্যান্ড রিটেন ইন ব্রাহ্মী স্ক্রিপ্ট। অশোকের শিলালিপিগুলি পালি ভাষা এবং ব্রাহ্মী লিপিতে লেখা ছিল। অশোকা ওয়াজ দ্য অনলি কিং হু গেভ আপ কনকোয়েস্ট আফটার উইনিং এ ওয়ার। অশোকই একমাত্র রাজা যিনি যুদ্ধে জয়লাভের পর বিজয় অভিযান ত্যাগ করেছিলেন। তাহলে অশোক সম্বন্ধে বলা হয়েছে। তো এ যদি দেখি, অশোক ছিলেন মগধের সর্বাধিক বিখ্যাত শাসক, এটা কিন্তু ঠিক, তাই না? তার শাসনকালেই সাম্রাজ্য কিন্তু সর্বাধিক বিস্তৃত হয়, তাই এটা ঠিক আমাদের। অশোকের শিলালিপিগুলি পালি ভাষা এবং ব্রাহ্মী লিপিতে লেখা ছিল, এটাও ঠিক। অশোকের অধিকাংশ শিলালিপি কিন্তু প্রাকৃত ভাষায় আর ব্রাহ্মী লিপিতে লেখা, কিছু কিছু তার খরষ্টি লিপিতেও লেখা আছে, কিন্তু বেশিরভাগ কিন্তু ব্রাহ্মী লিপিতে, তাই বিও ঠিক। অশোক একমাত্র রাজা যিনি যুদ্ধে জয়লাভের পর বিজয় অভিযান ত্যাগ করেছিলেন, এটাও সঠিক। ঠিক আছে, কলিঙ্গ যুদ্ধের যে ভয়াবহতা সেটা দেখে কিন্তু অশোক যুদ্ধনীতি ত্যাগ করেছিলেন। তাই এ, বি, সি তিনটে কিন্তু ঠিক, তাই অ্যান্সার হচ্ছে আমাদের এ। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ ট্রু রিগার্ডিং জৈনিজম। জৈন ধর্ম সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? জৈনিজম ওয়াজ সাপোর্টেড মেনলি বাই প্রিস্টস। জৈন ধর্ম প্রধানত পুরোহিতদের সমর্থন পেয়েছিল। ফার্মার্স ফাউন্ড ইট ইজিয়ার টু ফলো ইটস রুলস। কৃষকদের পক্ষে এই নিয়ম পালন করা সহজ ছিল। দ্য টিচিংস অফ মহাবীরা ওয়ার রিটেন ডাউন অ্যাট এ প্লেস কল্ড বলভি অ্যাবাউট 1500 ইয়ার্স অ্যাগো। প্রায় 1500 বছর আগে বলভি নামক স্থানে মহাবীরের শিক্ষা লিখিত আকারে সংরক্ষিত হয়। ইট ওয়াজ ভেরি ইজি ফর মোস্ট ম্যান অ্যান্ড ওমেন টু ফলো দ্য রুলস অফ জৈনিজম। অধিকাংশ নারী পুরুষের পক্ষে জৈন ধর্মের নিয়ম পালন করা খুব সহজ ছিল। তো জৈন ধর্ম সম্পর্কে বলতে বলেছে, মহাবীরের মৃত্যুর বহু বছর পরে তার যে শিক্ষা সেগুলি কিন্তু গুজরাটের যে বলভি সেখানে একটি সভায় লিখিত আকারে সংকলিত হয়। ঠিক আছে, তো এই জন্য আমাদের অ্যান্সার হচ্ছে প্রায় 1500 বছর আগে বলভি নামক স্থানে মহাবীরের শিক্ষা লিখিত আকারে সংরক্ষিত হয়। এই বক্তব্যটি কিন্তু সঠিক। ঠিক আছে, পুরোহিতদের সমর্থন তো পাইনি, এটা তো হচ্ছেই না। কৃষকদের পক্ষে এই নিয়ম পালন করা সহজ ছিল, এটা কিন্তু ভুল। অহিংসার যে কঠোর নিয়ম সেই কারণে কৃষিকাজে অনেক কিন্তু জীবহানি হতো। ঠিক আছে, তাই এটা হচ্ছে না। তৃতীয় যদি দেখি ডি, এটাও কিন্তু ভুল, কারণ জৈন ধর্মের যে ব্রত আর ত্যাগের যে নিয়ম সেটা কিন্তু সাধারণ মানুষের জন্য সহজ ছিল না, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অ্যাবাউট বুদ্ধস টিচিংস। বুদ্ধের শিক্ষাসমূহ সম্পর্কে নিচের কোন বক্তব্যগুলি সঠিক? আওয়ার সাফারিংস অ্যান্ড আনহ্যাপিনেস আর এ রেজাল্ট অফ আওয়ার পাস্ট বার্থ। আমাদের দুঃখ কষ্ট পূর্বজন্মের ফল। আওয়ার সাফারিংস অ্যান্ড আনহ্যাপিনেস আর রেজাল্ট অফ আওয়ার ক্রেভিংস অ্যান্ড ডিজায়ার্স। আমাদের দুঃখ কষ্ট আমাদের তৃষ্ণা ও আকাঙ্ক্ষার ফল। অল বিলিভার্স হ্যাড টু অ্যাকসেপ্ট অ্যান্ড ফলো দ্য টিচিংস অফ বুদ্ধ ফর এ হ্যাপি লাইফ। সুখী জীবনযাপনের জন্য সকল অনুসারীকে বুদ্ধের শিক্ষা গ্রহণ ও অনুসরণ করতে হতো। তো আমরা যদি তিনটে দেখি, বুদ্ধ কিন্তু কখনো বলেননি যে দুঃখের প্রধান কারণ পূর্বজন্ম। তিনি কিন্তু বলেছেন যে তৃষ্ণা বা আমাদের যে আকাঙ্ক্ষা আসক্তি এগুলি কিন্তু দুঃখের মূল কারণ। তাই এর সঙ্গে আমরা যাচ্ছি না। বি যদি দেখি, আমাদের দুঃখ কষ্ট আমাদের তৃষ্ণা আকাঙ্ক্ষার ফল, এটা কিন্তু বারবার বলেছেন, তাই বি আমাদের ঠিক। দুঃখ সুখী জীবনযাপনের জন্য সকল অনুসারীকে বুদ্ধের শিক্ষা গ্রহণ ও অনুসরণ করতে হতো। দুঃখ থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে কিন্তু বুদ্ধের যে অষ্টাঙ্গিক মার্গ সেটাকে অনুসরণের উপদেশ কিন্তু বুদ্ধ দিয়েছিলেন। তাই সেইটা দেখে আমরা সি কেও ঠিক মানতে পারি। তাই বি আর সি ঠিক, এ ভুল। বি আর সি, এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, পেরিয়া পুরাণম এ তামিল ওয়ার্ক ইনফর্মস আস অ্যাবাউট হোম। পেরিয়া পুরাণম নামক তামিল গ্রন্থটি কাদের সম্পর্কে তথ্য দেয়? পণ্ডিত ও কবিদের সম্পর্কে, সাধারণ নারী পুরুষ সম্পর্কে, সৈনিক ও সেনাপতিদের সম্পর্কে, রাজা ও রানীদের সম্পর্কে। তো এই যে পেরিয়া পুরাণম এটা কিন্তু একটা বিখ্যাত তামিল গ্রন্থ। এখানে 63 জন শিব ভক্তের জীবন কাহিনী বর্ণিত হয়েছে। ঠিক আছে,
তাই এটা কিন্তু সাধারণ নারী পুরুষ সম্পর্কেরই কথা বলা আছে এখানে, ঠিক আছে। এই যে মানে এই যে ভক্ত যারা ছিলেন, শিবের ভক্ত, তারা কিন্তু আহ, সাধারণ যারা কৃষক ছিলেন তারাও ছিলেন, রাজারাও ছিলেন, শিকারীও ছিলেন, নারীরাও ছিলেন, সবাই ছিলেন। তাই সাধারণ নারী পুরুষের সম্পর্কে কিন্তু বলা হয়েছে। বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু অ্যাবাউট অশোকাস ধম্মা? অশোকের ধম্ম সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? ইট ডিড নট ইনভলভ ওয়ার্শিপ অফ এ গড, এতে কোনো দেবতার উপাসনা অন্তর্ভুক্ত ছিল না। ইট ডিড নট ইনভলভ পারফরমেন্স অফ স্যাক্রিফাইসেস, এতে যজ্ঞ বা বলিদানের কথা ছিল না। দ্য আইডিয়াস অফ ধম্ম ওয়ের ইন্সপায়ার্ড বাই দ্য টিচিংস অফ বুদ্ধ, ধম্মের ধারণাগুলি বুদ্ধের শিক্ষার দ্বারা অনুপ্রাণিত ছিল। অশোকা অ্যাপয়েন্টেড বুদ্ধিস্ট মঙ্কস টু টিচ অ্যাবাউট ধম্ম, ধম্ম প্রচারের জন্য অশোক বৌদ্ধ ভিক্ষুদের নিয়োগ করেছিলেন। তাহলে আমরা যদি চারটে অপশন দেখি, অশোকের ধম্ম, তো অশোক কিন্তু কলিঙ্গ যুদ্ধের পরে বুঝতে পারেন যে যুদ্ধ মানুষের জন্য শুধু ধ্বংস সৃষ্টি করে, ঠিক আছে। তাই অশোকের যে মূল শিক্ষা সেখানে কিন্তু আহ, এতে কোনো দেবতার উপাসনা অন্তর্ভুক্ত ছিল না, এটা কিন্তু ঠিক, ঠিক আছে। এতে যজ্ঞ বলিদানের প্রথা ছিল না, এটাও ঠিক। ধর্মের ধারণাগুলি বুদ্ধের শিক্ষার দ্বারা অনুপ্রাণিত ছিল, এটাও ঠিক। কিন্তু ধর্ম প্রচারের জন্য অশোক বৌদ্ধ ভিক্ষুদের নিয়োগ করেছিলেন, এটা কিন্তু ঠিক নয়। তাই এ বি সি আমাদের ঠিক, এ বি সি, ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, এটাই আজকে আমাদের লাস্ট কোয়েশ্চেন। ম্যাচ দ্য ফলোয়িং ইন দ্য কনটেক্সট অফ পিপল অ্যান্ড অবজেক্টস ইন এনসিয়েন্ট টাইমস অ্যান্ড চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন। প্রাচীনকালের মানুষ ও বস্তুগুলির প্রেক্ষিতে নিচের মিলগুলি করো এবং সঠিক উত্তর নির্বাচন করো। বাড়িগাজা, ভরুচ, শ্রেণীজ, শ্রেণী, অ্যারেটাইন ওয়ার, অ্যারেটাইন মৃৎপাত্র, গৃহপতি, গৃহপতি। ডান দিকে আছে ছাপযুক্ত লাল পালিশ করা মৃৎপাত্র, ভরুচ, স্বাধীন কৃষক, কারিগর ও ব্যবসায়ী সংগঠন। কাদেরকে কি বলা হয়, এটা হচ্ছে মেন এখানে। তো এখানে বলতে যেটা রয়েছে যে ভরুচ বা বারিগাজা, বারিগাজা হলো বর্তমানে গুজরাটের যে ভরুচ বন্দর সেটার প্রাচীন নাম, ঠিক আছে। তো এই বারিগাজা ভরুচ এটা মিলছে, এটার সঙ্গে এটা হচ্ছে। শ্রেণী, শ্রেণী কি? কারিগর ও ব্যবসায়ীদের যে সংগঠন একটু আগে আমরা পড়লাম সেটাই হচ্ছে শ্রেণী। তো শ্রেণীর সঙ্গে হচ্ছে আমাদের কারিগর ও ব্যবসায়ীদের সংগঠন, এটির সঙ্গে এটা যাচ্ছে। অ্যারেটাইন ওয়ের, এটা কি? ছাপযুক্ত যে লাল পালিশ করা মৃৎপাত্র, ঠিক আছে, ওটাকেই বলছি আমরা অ্যারেটাইন ওয়ের। তাই এটাই হচ্ছে আমাদের এটার সঙ্গে। আর গৃহপতি একটাই পড়ে রয়েছে, সেটা হচ্ছে আমাদের স্বাধীন কৃষক, ঠিক আছে। তাহলে এ এর সঙ্গে 2, বি এর সঙ্গে 4, এ এর সঙ্গে 2, বি এর সঙ্গে 4, একটিতেই আছে, তাই না দুটোতে আছে। সি এর সঙ্গে 1, সি এর সঙ্গে 1 এখানে আছে, তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। তো এগুলো একটু দেখে নেবে। আশা করি সবগুলি বুঝতে পারলে। যতটা কম সময়ে যতটা বোঝানো যায় আমি চেষ্টা করলাম। আমাদের কাছে তো জানতেই পারছো যে 30 থেকে 40 মিনিটই সময় আসে। তো সবগুলিকে কাভার করতে গেলে মোটামুটি এতটাই আমি ডিটেলে আলোচনা করতে পারছি। তো আশা করি তোমরা বুঝতে পারছো। যে কোশ্চেনগুলো বুঝতে পারবে না সেগুলো আমাকে কমেন্ট বক্সে কিন্তু জিজ্ঞাসা করতে পারো। তো আজকের আমাদের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে।